মহাকালেশ্বরে স্নান টান করে একদম তৈরি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা মহাকালেশ্বরের আশেপাশে যত বড় মন্দির আছে সেগুলি দর্শন করব বলে। এখন বাজে সকাল 9টা। আমরা প্রথমেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। সকালে জলখাবার খেয়ে এবার আমরা একটা টোটো নিয়ে নেব ইচ্ছে আছে, কারণ আমরা তো 6 জন আছি, তাই 6 জনে মিলে একটা টোটো নিয়ে নিয়েছি। সেই টোটো করে আমরা এখন যাব নানান জায়গা দেখতে। তো আমাদের অটো দাদা বললেন যে প্রথমেই নিয়ে যাবেন সন্দীপন মুনির আশ্রম। তো খুব আনন্দ হলো। এই হটকেশ্বর ধাম উজ্জয়ন থেকে সন্দীপন মুনির আশ্রম প্রায় 6 কিলোমিটার। তো উনি 35 মিনিট পর এসে একদম গেটের সামনে নামিয়ে দিলেন। সামনেই দেখা যাচ্ছে সন্দীপনী আশ্রম, এই গেট। আর আমরা অটোর মধ্যেই আমাদের জুতো চটি যা কিছু রাখবার জমা দেওয়া সেগুলো রেখে গেলাম। কেননা এই মন্দিরের ভিতরে ঢুকেই যদি এখন সেই কাজগুলি করতে যায় তাহলে অনেকটা সময় অপচয় হবে। আর মন্দিরের গেটের সামনে আসতেই মনটা ভীষণ আনন্দিত হলো, এই ভেবে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে এখানে শিক্ষা গ্রহণ করেছেন, তার শিক্ষা গুরু এখানে থাকতেন সন্দীপনী মুনি, তার আশ্রমে তারা বড় হয়েছে। শ্রীকৃষ্ণ বলরাম সুদামা এখানেই পাঠ গ্রহণ করতেন। এটি মেন গর্ভগৃহ, আর তার পিছনেই রয়েছে এই কুণ্ডটি। কথিত আছে সন্দীপনী মুনি শিপ্রা নদী থেকে জল আনতেন আশ্রমের কাজ, পুজো পাঠ ইত্যাদির জন্য, কিন্তু ভারী কষ্ট হতো এতটা দূরত্ব হওয়ার জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম আর সখা সুদামা 3 জনে মিলে ঠিক করেন গুরুদেবকে একটি কুণ্ড বানিয়ে দেবেন, যাতে আশ্রমের কাজ করতে কোনো অসুবিধে না হয়। গঙ্গা সহ গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, তৃপ্তি, নর্মদা সকলের জল এনে এই কুণ্ডর মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপন মুনি তার গুরুকে কুণ্ডটি দান করেছিলেন। তাই কুণ্ডটি অত্যন্ত পবিত্র। সেটি দেখতে দেখতে এটাও মনে হচ্ছিল যে এই স্থানে আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, সুদামা সহ আরও অনেকেই খেলা করেছেন। তাদের পদধূলিতে এই জায়গা অত্যন্ত পবিত্র হয়ে উঠেছে। আর সেই স্থান আমরা আজ স্পর্শ করছি। শ্রীগুরুর কৃপায় আর কি চাই। তাই এই স্থান দর্শন করার পর সোজা হেঁটে গেলে দেখা গেল একটা গ্যালারির মতো রয়েছে। সেই গ্যালারিতে গিয়ে দেখলাম যে সেখানে চিত্র আর শব্দ দুটিকে মিলিয়ে সুন্দরভাবে বর্ণনা করা আছে ভগবান শ্রীকৃষ্ণ গুরুকুলে যে 64 কলাবিদ্যা অর্জন করেছিলেন, শিক্ষা লাভ করেছিলেন, সেই 64 কলাবিদ্যাগুলি কি কি সেইগুলি এখানে আছে। তাই সন্দীপনী আশ্রম দর্শন করে অবশ্যই এই জায়গাটি দর্শন করতে হবে। তা না হলে জানা যাবে না ভগবান শ্রীকৃষ্ণ তার গুরুকুলে কি কি শিক্ষা লাভ করেছিলেন, আর কোন কোন শিক্ষাগুলি না হলে আমাদের চলে না। যেমন রন্ধন, বুনন, প্রকৃতির পশু পাখিদের প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, আতিথেয়তা, এগুলি তো সবই আমাদের লাগে, এগুলো সবই আমাদের অপরিহার্য। তাই সেই সমস্ত শিক্ষা গুরুকুলে শেখানো হতো তখনকার দিনে, সেগুলি তিনি অর্জন করেছিলেন। খুব সুন্দরভাবে প্রত্যেকটা বোর্ড দিয়ে বর্ণনা করা তো আছেই, আর চিত্র আঁকাও রয়েছে। 64 কলাবিদ্যা এইভাবে বর্ণনা আছে দেখে তাই দেখতে দেখতে গেলাম। সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট এই গ্যালারিটি ভালো করে দর্শন করবে।
এই 64 কলাবিদ্যা ছাড়াও রয়েছে ভগবত গীতার কিছু অংশ, যেগুলিকে ছোট ছোট মাটির পুতুল করে দেখানো হয়েছে এখানে। শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথোপকথন ছোট ছোট মাটির পুতুল দিয়ে এত সুন্দর বর্ণনা দিয়েছে যে দেখলে পড়ে না দেখেও, ছবিগুলো দেখলেও খুব ভালো লাগবে। তাই অবশ্যই আপনারা দর্শন করবেন। আর চলে এলাম মন্দিরের একটি প্রান্তে, সেখানে এসে দেখি ভগবানের নানান রূপ করা রয়েছে, যেখানে পুজো পাঠও চলছে, আবার ভক্তদের দর্শনও চলছে। আর এদিকেও আছে দ্বারকাধীশ এর প্রতিচ্ছবি। আর এই দ্বারকাধীশের সুন্দর প্রতিমূর্তিটির ঠিক পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ, বলরাম আর সুদামার পাঠরত অবস্থায় একটি করে প্রতিমূর্তি। আর এই হচ্ছে মূল মন্দির, সন্দীপনী মুনির পাঠশালা যেটি ছিল, এখন সেটি প্রধান মন্দির। তাই সেই মন্দিরটি দর্শন করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। পুরো মন্দির চত্বরটি ঘুরে দেখতে 35 থেকে 40 মিনিট সময় লাগবে। এরপর আমরা 10 মিনিটের রাস্তা অতিক্রম করে চলে এলাম মঙ্গলনাথ মন্দির। এই মঙ্গলনাথের পাথর আর মঙ্গল গ্রহের পাথর নাকি একই, তাই পৃথিবীর বুকে মঙ্গলের যে পাথরটি সেটিকেই শিবরূপে পুজো করা হয়। আর এই মন্দিরের সামনে নানান দোকান রয়েছে, সেখান থেকেই আমরা 100 টাকা 200 টাকা এরকম করে ডালা কিনে নিয়েছি। সেই ডালা নিয়ে আমরা উপরে যাচ্ছি। এই মন্দিরটি উপরে, একতলার উপরে, দোতলা। আর স্ক্রিনে চলছে পুজো পাঠের ছবি, আর আমরা আছি লাইনে দাঁড়িয়ে। লাইন খুব বেশি নয়, কিন্তু লাইন আবার দাঁড়িয়েও নেই, যার জন্য সময় লাগলো অত্যন্ত কম। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা মন্দিরে পৌঁছে গেলাম পুজো দেওয়ার জায়গায়। সামনে রয়েছে মেষরাজ, মঙ্গল গ্রহের বাহন, আর তাকে ফুল চন্দন দিয়ে পুজো দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মঙ্গল গ্রহর দিকে। একদম সামনে চলে এসেছি, আর একজনের পরেই আমাদের পুজো। সুন্দর ব্যবস্থাপনা, কোনো হুড়োহুড়ি নেই। এখানে এই যে মঙ্গল গ্রহর মূর্তি, এই মঙ্গল গ্রহকে পুজো দিয়ে আমরা চলে এলাম শিব মন্দিরে। এখানে প্রতিটি মন্দিরেই নানান দেবদেবীর মূর্তি আছে। আর এখানে ঠাকুরমশাই যে ডালাতে মালা টালা ছিল, নারকেল ছিল, সেগুলি দিয়ে এই শিব মন্দিরে পুজো দিতে হয়। তাই আমরাও দিলাম, আর সেই মালা ঠাকুরকে ছুঁয়ে গলায় পরিয়ে দিলেন। এবার আমরা মন্দির চত্বরে এসে একটু চারিদিকটা ভালো করে দেখলাম। এখানে আরও মন্দির আছে, সেগুলিও দর্শন করব, তাই আপনাদেরকেও এই মন্দিরটি একটু ঘুরে দেখিয়ে দিলাম। মঙ্গলনাথের মন্দির দেখে আমরা পিছনেই রয়েছে যে হনুমান মন্দির, সেখানটায় চলে গেলাম। এই হনুমান মন্দিরের ভিতরেই আছে মা লক্ষ্মী, শিব, সরস্বতী সবার মূর্তি। সেখান থেকে প্রণাম করে এবার চলে গেলাম পৃথিবী মাতা মন্দিরে। সেই পৃথিবী মাতার মন্দিরটিও ভীষণ সুন্দর, তাকে একবার পরিক্রমণ করলাম, এসে মনস্কামনা জানিয়ে ডুরি বেঁধে নিচে নেমে এলাম। নিচে নামার সময় দেখলাম এখানে মাঙ্গলিক দোষ কাটাবার জন্য সব পুজো টুজো হচ্ছে। তো এখানে এক একটি পুজোর এক এক রকম খরচ, সেগুলিও লেখা রয়েছে। এখানে যেহেতু মঙ্গল গ্রহের মন্দির, তাই মঙ্গল গ্রহের অবস্থান যার ভালো নেই বা কিছু দোষ আছে, সেগুলিকে উন্নত করবার জন্য এখানে পূজা অর্চনা করা হয়। এবার আমরা বেরিয়ে এলাম। খুব সুন্দর এই মন্দিরের চত্বরটি, অত্যন্ত শান্ত একটি পরিবেশ, আর বাইরে কি সুন্দর বাজনা বাজাচ্ছে। এখান থেকে 10 মিনিট মতো অটো করে আমরা এসে পৌঁছেছি কাল ভৈরব মন্দিরে। এরকম রেলিং করা আছে,
রেলিং দেখে মনেই হচ্ছে যে বিশেষ বিশেষ তিথিতে ভালোই ভিড় হয় বা লাইন হয়, কিন্তু আজকে সেরকম ভিড় নেই। অনেকটা ফাঁকা রেলিং ঘুরে এসে আমরা গেটের মুখে দাঁড়িয়েছি। কালভৈরব মহাকালেশ্বরের সেনাপতি, তাই তাকে দর্শন করতেই হবে। মন্দিরের ভিতরটি অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। এই মন্দিরের ভিতরে কোনো হুড়োহুড়ি নেই, ধাক্কাধাক্কি নেই, কিচ্ছু নেই। লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে যে যার মতো এগিয়ে যাচ্ছে। আর সামনেই রয়েছে একটি বাতিস্তম্ভ। এরকম বাতিস্তম্ভ এখানে প্রত্যেকটি মন্দিরেই দেখছি। আসলে এগুলি সন্ধ্যাবেলা জ্বালানো হয়। তবে এখানে একজন পুরোহিত বসে রয়েছেন, তিনি আবার কিছু দক্ষিণা দিয়ে এই বাতিস্তম্ভে তেল দিতে দিচ্ছেন। এই তেল দান নাকি এখানকার একটি বিশেষ প্রচলিত ব্যবস্থা। তাই আমরাও একবার করে দক্ষিণা দিয়ে তেল দিলাম আর চলে এসেছি কালভৈরবের বাহনের সামনে। এই কালো কুকুরটি হলো কালভৈরবের বাহন। কালভৈরবকে দর্শন করে আমরা বেরিয়ে এলাম। দেখতে পেয়েছো? দর্শন করেছো? আর বাইরে বেরিয়ে এসে দেখি উটগুলিকে কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে আমাদের অটো পার্কিং আছে, তাই আমরা এখানটাতে এসে একটু অটোর জন্য অপেক্ষা করলাম আর কিছু ফল টল খেলাম। এখানকার এই আমরুদ বলছে, যেটা লাল লাল ভিতরটা পেয়ারা, অদ্ভুত সুন্দর খেতে। সেই সব একটু মশলা দিয়ে খেয়ে এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। আমাদের মহালক্ষ্মী মন্দির দর্শন হলো, এটি রাস্তার উপরেই। এই মহালক্ষ্মী দর্শন করে আমরা এবার চলে যাব গণেশ মন্দিরে। এই গণেশ মন্দিরটি এখানকার ভীষণ প্রসিদ্ধ একটি মন্দির। তাই গণেশ মন্দিরে এসে দেখলাম যে বহু ভক্তের এখানে আগমন, বেশ ভিড় রয়েছে। তবে এখানে কোনো লাইন নেই, গেলেই আপনি নিজের মতো দর্শন করতে পারবেন। মন্দিরের ভিতরে ঢুকে ডান দিকে দেখলাম একটি বিরাট গোশালা। সেখানে আবার গো সেবার আয়োজন রয়েছে। এখানে 50 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম বাটিতে পাতা ঘাস কেটে গো সেবার ব্যবস্থা আছে। আমার মাও একটি 100 টাকার বাটি কিনে গো সেবা করলেন। এরপর আমরা মন্দির দর্শনে এলাম। এই স্থিরমন গণেশকে দেখে মন অত্যন্ত স্থির এবং শান্ত হয়ে গেল। এত সুন্দর একটি প্রতিমূর্তি। এই মূর্তিটি আসলে একেবারে দক্ষিণী স্টাইলে। সেই মূর্তিটি দেখে আমরা মন্দিরের অন্যান্য দেবদেবী দর্শন করলাম। তাহলে এদিকে একবার প্রদক্ষিণ করে নিয়ে এবার আমরা এলাম গড় কালিকামাতা মন্দির। এটি উজ্জয়নের একটি বিখ্যাত মন্দির। এটি একটি সতীপীঠ। এখানে সতীর ওপরের ওষ্ঠ, মানে যেটা আমরা আপার লিপ বলি, সেই উপরের ওষ্ঠটি এখানে পড়েছে। আর রাজা বিক্রমাদিত্য এই মায়ের মন্দিরটি পুজো করেছেন নিজ হাতে। তাই এই মন্দিরের প্রাচীনত্ব তো বটেই, আবার এই মন্দিরের গুরুত্ব উজ্জয়নে অপরিসীম। মায়ের বাহন সিংহরাজকে দর্শন করে আমরা মাকে দর্শন করলাম। বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখলাম অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, প্রাচীন দেবদেবী এগুলি। এবার আর পারা গেল না, প্রচণ্ড রোদ্দুর বাইরে, 31 কি 32 ডিগ্রি মতো টেম্পারেচার। এবার আমরা দুপুরের সেবা করতে ঢুকে গেলাম। দুপুরে সেবা করে ফিরে যাব হটকেশ্বর ধাম, আর বিশ্রাম নিয়ে আবার বেরোবো বিকেলে। ততক্ষণ আপনারা সকলেই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।
অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে।